আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। যুক্তরাষ্ট্রের চোখ ফাঁকি দিয়ে পলাতক ইরানি গুপ্তচর, $2 লক্ষ পুরস্কার ঘোষণা এফবিআইয়ের। আওয়ামী সরকারের কারণে জনগণ পানির ন্যায্য হিসাব থেকে বঞ্চিত, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চীন থেকে ট্রাম্পের পোস্ট, ইরানে সামরিক অভিযান চলবেই। জ্বালানি খাতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের নতুন অধ্যায়। শাপলা গণহত্যাকে ঠেকানো গেলে জুলাইয়ের গণহত্যা ঠেকানো যেত। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন জানিয়ে দেওয়া হবে সম্পূর্ণ প্রতিবেদন। যুক্তরাষ্ট্রের চোখ ফাঁকি দিয়েছেন ফাতেমা জাহরা নামের এক ইরানি গুপ্তচর। মনিকা উইট নামে তিনি 1997 সাল থেকে 2008 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীতে কর্মরত ছিলেন। পরে তিনি 2010 সাল পর্যন্ত মার্কিন সরকারের ঠিকাদারি প্রতিষ্ঠানে কাজ করেন। কর্মজীবনে তিনি বিদেশি গোয়েন্দা ও ডাবল এজেন্টের কার্যক্রম সম্পর্কিত গোপন ও অত্যন্ত গোপন নথিতে প্রবেশাধিকার পান। এসবের মধ্যে বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের গোপন গোয়েন্দা কর্মকর্তাদের প্রকৃত পরিচয়ও ছিল। তার বিরুদ্ধে গুপ্তচর ভীতির অভিযোগ গঠন করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এফবিআই। অভিযোগ অনুযায়ী 2013 সালে মনিকা উইট ইরানে চলে যান এবং দেশটির সরকারের কাছে সংবেদনশীল প্রতিরক্ষা তথ্য সরবরাহ করেন। এতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কর্মসূচি ঝুঁকির মুখে পড়ে। অভিযোগটি তদন্তকারী কর্মকর্তাদের দাবি, তিনি বিদেশে অবস্থানরত মার্কিন গোয়েন্দা কর্মকর্তা ও তাদের পরিবারের তথ্য অন্যদের সরবরাহ করেন। পাশাপাশি তিনি ইরানের সরকারের হয়ে গবেষণাও পরিচালনা করেন। প্রিয় দর্শক, এর ফলে ইরান চিহ্নিত করতে সক্ষম হয়েছে ইরানে থাকা মার্কিন গোয়েন্দাদের। সংস্থাটি আরও জানায়, মনিকা উইটের কর্মকাণ্ড ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসকে আইআরজিসিকে সহায়তা করেছে। বর্তমানে মনিকা উইট পলাতক রয়েছেন। ধারণা করা হচ্ছে তিনি ইরানে অবস্থান করছেন। তিনি ফার্সি ভাষায় কথা বলতে পারতেন এবং ফাতেমা জাহরা অর্থাৎ নার্গিস উইট নামেও পরিচিত বলে জানান এফবিআই। এ খবর দিয়েছে অনলাইন ফক্স নিউজ। প্রিয় দর্শক, ওয়াশিংটন ফিল্ড অফিসের কাউন্টার ইন্টেলিজেন্স ও সাইবার বিভাগের প্রধান ড্যানিয়েল ওয়ারজিকি বলেন, মনিকা উইট 1 দশকের বেশি আগে যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রতি তার শপথ ভঙ্গ করেছেন। তিনি ইরানে পালিয়ে গিয়ে দেশটির সরকারকে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য দিয়েছেন। এতে ইরানের হয়ে গুপ্তচর ভীতির অভিযোগে অভিযুক্ত সাবেক মার্কিন বিমান বাহিনীর গোয়েন্দা কর্মকর্তা মনিকা উইটকে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে তার সম্পর্কে কেউ তথ্য দিলে তথ্যদাতার জন্য $2 লাখ পুরস্কার ঘোষণা করেছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে এফবিআই জানায়, মনিকা উইটের বিরুদ্ধে 2019 সালের ফেব্রুয়ারিতে ওয়াশিংটনের ফেডারেল গ্র্যান্ড জুরি গুপ্তচর ভীতির অভিযোগে অভিযোগপত্র দাখিল করেন। তার বিরুদ্ধে জাতীয় প্রতিরক্ষা সংক্রান্ত গোপন তথ্য ইরান সরকারকে অভিযোগ আনা হয়। মনিকা উইট সম্পর্কে কোনো তথ্য থাকলে স্থানীয় তদন্ত অফিস, নিকটস্থ মার্কিন দূতাবাস বা নির্ধারিত তথ্য প্রদান ব্যবস্থার মাধ্যমে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। তৎকালীন আওয়ামী সরকারের কারণে এদেশের জনগণ পানির ন্যায্য হিসাব থেকে বঞ্চিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার এক বাণীতে তিনি মন্তব্য করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 16ই মে ফারাক্কা দিবস আমাদের জাতীয় আন্দোলনের এক ঐতিহাসিক ও তাৎপর্যময় দিন। আজ থেকে 49 বছর আগে অবিসাংবাদিত মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ডাকে সারা দেশ থেকে লাখো জনতা ভারত থেকে বাংলাদেশে প্রবাহিত গঙ্গা নদীর পানি জাতীয় আইন অনুযায়ী ন্যায্য হিসাব আমাদের
আদায়ের সংগ্রামে ফারাক্কা অভিমুখে ঐতিহাসিক মিছিল লং মার্চে অংশ নেয়। ভারতে গঙ্গা নদীর ফারাক্কা পয়েন্টে বাঁধ নির্মাণ করে অভিন্ন নদীর পানি একতরফা প্রত্যাহার শুরু করা হয়, যার ফলে বাংলাদেশের উত্তর পশ্চিমাংশ প্রায় মরুভূমিতে পরিণত হয়েছে। প্রিয় দর্শক, তিনি আরও বলেন, ওই এলাকায় পানিসহ নানাবিধ প্রাকৃতিক ভারসাম্যহীনতা তীব্র আকার ধারণ করেছে। জীববৈচিত্র্য ও পরিবেশগত মানকে বিবেচনা না করে এবং প্রাকৃতিক ও মানবিক বিপর্যয়ের সম্ভাবনাকে উপেক্ষা করে তৎকালীন ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকার জনগণের মতামতকে অগ্রাহ্য করে ভারতকে কয়েকদিনের জন্য পরীক্ষামূলকভাবে ফারাক্কা বাঁধ চালুর অনুমতি দেয়, কিন্তু সেই বাঁধ অব্যাহতভাবে এখন পর্যন্ত চালু থাকায় সেটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। তৎকালীন আওয়ামী লীগ সরকারের কারণে এদেশের জনগণ পানির ন্যায্য হিসাব থেকে বঞ্চিত হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, এই বঞ্চনা ও দেশের প্রাকৃতিক বিপর্যয়ের জনদুর্দশার আশঙ্কার বিজ্ঞ ও দূরদর্শী মজলুম নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী জনগণকে সঙ্গে নিয়ে ফারাক্কা অভিমুখে ঐতিহাসিক মিছিল করে ভারত সরকারের নিকট প্রতিবাদ করেন এবং বিষয়টি বিশ্ব সম্প্রদায়ের নজরে আনেন। তখন থেকে ব্যাপক মানব বিপর্যয় সৃষ্টিকারী ফারাক্কাবাদের বিষয়টি আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপকভাবে আলোচিত হতে থাকে। প্রিয় দর্শক, তিনি আরও বলেন, আমি মনে করি আজও ফারাক্কা দিবসের তাৎপর্য অত্যন্ত প্রাসঙ্গিক। আন্তর্জাতিক আইনকানুন ও কনভেনশনের তোয়াক্কা না করে ভারত থেকে বাংলাদেশে প্রবাহিত ৫৪টি অভিন্ন নদীতে একের পর এক বাঁধ নির্মাণে নদীর ধারাকে বাধাগ্রস্ত করে একতরফা নিজেদের অনুকূলে পানি প্রত্যাহার বাংলাদেশের অস্তিত্বের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। বাংলাদেশ নিষ্ফলা, ঊষর ভূমি হয়ে ওঠার আলামত ইতোমধ্যেই ফুটে উঠেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, ন্যায্য পাওয়া অর্থাৎ পাওনা আদায়ের সংগ্রামে ১৬ই মে ১৯৭৬ সালে মাওলানা ভাসানীর নেতৃত্বে জনগণের ঐতিহাসিক মিছিল রাজশাহী থেকে ফারাক্কা অভিমুখে অকুতোভয় সাহসী পদক্ষেপে এগিয়ে গিয়েছিল। তাই প্রতি বছর ১৬ই মে ঐতিহাসিক ফারাক্কা দিবস যে কোনো অধিকার আদায়ে জনগণকে উদ্বুদ্ধ করে। আমি ফারাক্কা দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন সংগঠনের সকল কর্মসূচির ন্যায্য সাফল্য কামনা করি। চীনে গিয়েও ইরান ইস্যুতে অনমনীয় অবস্থান ধরে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ভোরে বেইজিং থেকে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান চলবেই। এ থেকে ধারণা করা হচ্ছে যুদ্ধবিরতির মধ্যেও তিনি পুনরায় হামলা চালানোর বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছেন। একই সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে নিয়ে ট্রুথ সোশ্যালে দেয়া এক দীর্ঘ পোস্টে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে পতনশীল রাষ্ট্র বলা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করেন। ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্রের সেই অবিশ্বাস্য উত্থানের কথাই বলেছিল, যা ট্রাম্প প্রশাসনের ১৬ মাসে বিশ্ব দেখেছে। এর মধ্যে রয়েছে সর্বকালের উচ্চ শেয়ার বাজার ও অবসর ভাতা তহবিল, সামরিক বিজয়, ভেনেজুয়েলার সঙ্গে সমৃদ্ধ সম্পর্ক এবং ইরানের সামরিক ধ্বংসযজ্ঞ যা চলবে। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। প্রিয় দর্শক, চীন সফরে যাওয়ার আগেই ট্রাম্প বলেছিলেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে রয়েছে। অন্যদিকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বুধবার ইরান যুক্ত যুদ্ধ বিষয়ক প্রশ্নের উত্তরে সাংবাদিকদের বলেন, আলোচনায় অগ্রগতি হচ্ছে, তবে ইরান ট্রাম্পের নির্ধারিত রেডলাইন অর্থাৎ পারমাণবিক অস্ত্র না রাখার শর্ত মেনে চলবে কিনা তা এখন অনিশ্চিত। ট্রাম্পের চীন সফরের প্রথম দিনে ইরান যুদ্ধ বিষয়ক আলোচনার ইঙ্গিত পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে দ্বিতীয় দিনের আলোচনায় ইরান যুদ্ধ গুরুত্ব পাবে। চীনের সঙ্গে আলোচনার পর ট্রাম্পের মনোভাব বদলে যাবে কিনা
তা নিয়েও বিশ্ববাসীর নজর কিন্তু রয়েছে। বৈশ্বিক জ্বালানি সংকট ও মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন বাংলাদেশ। ওয়াশিংটনে স্বাক্ষরিত এই চুক্তিকে দুই দেশের কৌশলগত সম্পর্কের নতুন মাইলফলক হিসাবে দেখছেন সংশ্লিষ্টরা। স্থানীয় সময় বৃহস্পতিবার 14 মে ওয়াশিংটন ডিসির জ্বালানি দপ্তরে এই সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়। যুক্তরাষ্ট্রের পক্ষে জ্বালানি সেক্রেটারি ক্রিস রাইট এবং বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এতে স্বাক্ষর করেন। সমঝোতা স্মারকটি এমন এক সময়ে স্বাক্ষরিত হলো যখন মধ্যপ্রাচ্যে এই অঞ্চলগুলোতে চলমান সংঘাতের কারণে বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশ তাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুতর চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন। এটি সাশ্রয়ী মূল্য ও সরবরাহ শৃঙ্খলের স্থায়িত্বের উপর ভিত্তি করে জ্বালানি উৎসের বিকল্পগুলোকে বৈচিত্র্যময় করার মাধ্যমে বাংলাদেশের দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা বৃদ্ধির প্রচেষ্টায় অবদান রাখবে এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৃহত্তর জ্বালানি সহযোগিতার নতুন পথ খুলে দেবে। সেই সাথে দুই দেশের মধ্যে তেল, গ্যাস, ভূপাপীয় ও জৈব শক্তি নিয়ে এই বিষয়ে সক্ষমতা বৃদ্ধি, জ্ঞান ও দক্ষতার বিনিময় এবং গবেষণাকে সহজতর করবে। বাংলাদেশকে সাশ্রয়ী মূল্যে মার্কিন এলএনজি, এলপিজি ও অন্যান্য জ্বালানি পণ্য আমদানি করতে সহায়তা করবে। প্রিয় দর্শক, স্বাক্ষর অনুষ্ঠানে তার সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এই সমঝোতা স্মারকটিকে ক্রমবর্ধমান বাংলাদেশ মার্কিন সম্পর্কের আরেকটি মাইলফলক হিসাবে অভিহিত করেছেন। তিনি এই উদ্যোগের প্রতি সমর্থনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান। মার্কিন জ্বালানি মন্ত্রী রাইট এই সমঝোতা স্মারকটিকে বাংলাদেশ মার্কিন সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক অগ্রগতি হিসাবে উল্লেখ করেন। স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ও মার্কিন জ্বালানি দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন। এই চুক্তির ফলে আগামী দিনগুলোতে বাংলাদেশের শিল্প ও বিদ্যুৎ খাতে জ্বালানি সংকট মোকাবেলা করা আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। শাপলা গণহত্যাকে ঠেকানো গেলে জুলাইয়ের গণহত্যা ঠেকানো যেত বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ রাজধানীর কাকরাইলের ইনভেস্টিগেশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে শাপলা গণহত্যা বিচারহীনতার এক যুগ শীর্ষক আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এই আয়োজন করে ন্যাশনাল ওলামা এয়ারলাইন্স। প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, শাপলা গণহত্যা বাংলাদেশে বড় ক্ষতি তৈরি করেছে। শাপলা গণহত্যাকে ঠেকানো গেলে জুলাইয়ের গণহত্যা ঠেকানো যেত। অনেকে এই হত্যাকাণ্ড সমর্থন করেছে, সাফাই গাইছে। 13 দফা দাবি আপনি সমর্থন করতে পারেন অথবা নাও করতে পারেন, কিন্তু দাবি নিয়ে আসা জনগণের উপর কোনো গণহত্যা চালানো সমর্থন করতে পারেন না। দাবি জানানোর কারণে গণহত্যা চালাতে পারেন না। নিরস্ত্র নিরপরাধ মানুষকে হত্যা করে যে কোনো আন্তর্জাতিক আইনে মানবতা বিরোধী অপরাধ। এরকম অপরাধ করার পরও শেখ হাসিনা সংসদ ভবনে কটূক্তি করে কথা বলেছে। সে সময় আলেমের হত্যার জন্য রাজনৈতিক দলগুলোর দায় আছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, আলেমদের হত্যার জন্য রাজনৈতিক দলগুলোর দায় আছে, তারা যথার্থ ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে। বর্তমান ক্ষমতাসীন বিএনপি তখন আলেমদের পাশে দাঁড়াতে পারেনি। আওয়ামী লীগ মাদ্রাসা ছাত্রদের জঙ্গি হিসেবে চিহ্নিত করেছে উল্লেখ করে বিরোধী দলের চিফ হুইপ বলেন, মাদ্রাসা ছাত্রদের জঙ্গি হিসেবে চিত্রিত করা বিশ্ববিদ্যালয়ে টুপিদারিওয়ালাদের শিবির বলা হতো। আমরা এসব মেনে আর নেব না। এদেশের সব আন্দোলনে মুক্তির লড়াইয়ে এদেশের আলেম ওলামাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের অবদান জাতীয় ইতিহাসে অন্তর্ভুক্ত করা হবে। সীমান্তে কাঁটাতার বিষয়ে এনসিপির আহ্বায়ক আরও বলেন, সীমান্তে হত্যা করে কোনো দেশের সঙ্গে বন্ধুত্ব হয় না। কাঁটাতার দিয়ে বন্ধুত্ব কখনোই সম্ভব না। এসব কাঁটাতার ভেঙে ভারতীয় জনগণ বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব করবে।
আমরা বাংলাদেশকে কোনো ধরনের করত রাজ্য হিসাবে দেখতে চাই না। জুলাইয়ে এজন্য জীবন দিয়েছে। আলোচনা এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন সহ জাতীয় নেতৃবৃন্দ সেই আলোচনায় কিন্তু উপস্থিত ছিলেন।